যাচ্ছে টিএলএস যে কন্ট্রাক্ট আছে তাদেরকে। তো আমরা জানি টিএলএস কন্ট্রাক্ট যেটা এই মুহূর্তে আছে তাদেরকে রিপ্লেস করবে মূলত ভিএফএস গ্লোবাল যারা তারা, এবং এটার ট্রানজিশনাল পিরিয়ড থাকবে যে আগে বায়োমেট্রিক দেওয়া হয়েছে কি নো। যদি নো দেওয়া হয়ে থাকে তখন কিন্তু তাদেরকে আবার বায়োমেট্রিক দিতে হবে, আর যদি ইয়েস বলা হয়ে থাকে তাদের কিন্তু আর বায়োমেট্রিক দেওয়া লাগবে না। তার মানে ভবিষ্যতে যেটা মনে হচ্ছে যে এই বায়োমেট্রিক যদি কারো রিসেন্টলি দেওয়া থাকে কিংবা আগে দেওয়া থাকে তাদেরকে হয়তো নতুন করে আর দেওয়া লাগবে না। তাদেরকে স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় হোম অফিসে, এটার ফিস £553। এটা দেওয়ার পরে তারা অনেকগুলো ডকুমেন্ট চাই এমকে হাসানের, চাইলে এগুলো দিয়ে তখন এমকে হাসান যখন অ্যাপ্লাই করবে ওটা গ্রান্ট হবে। নভেম্বর 2024-এ কিছু ইমিগ্রেশন আপডেট আছে এবং সেটা সম্পর্কিত ব্যাপারে হোম অফিস তারা রিসেন্টলি এটা এই যে আপডেটগুলো তারা ইস্যু করেছে, এবং এটি মূলত রিলেটেড হচ্ছে ইমিগ্রেশন যে প্রসেস ট্রানজিশন আছে যে টু এ ফুললি ডিজিটাল সিস্টেম, সেই ফুললি ডিজিটাল সিস্টেমটাকে ইফেক্টিভ করার জন্যই মূলত তারা এই চেঞ্জগুলো এসেছে। কারণ আমরা জানি 31 ডিসেম্বর থেকে পরে যে আর এই যে বায়োমেট্রিক কার্ড আছে এটাই মূলত আর ইউজ করা যাবে না, ফিজিক্যাল ডকুমেন্ট আর থাকবে না, মূলত ই ভিসা কিংবা ইলেকট্রনিক ভিসায় সবাইকে সুইচ করতে হবে, এবং ওই ই ভিসার মাধ্যমে তারা শুধু পাসপোর্ট নিয়েই তারা ট্রাভেল করতে পারবে। সেক্ষেত্রে আর কোনো বায়োমেট্রিক কার্ডের কোনো প্রচলন থাকবে না, এবং বায়োমেট্রিক কার্ড এটা এক্সপায়ার করেছে 31 ডিসেম্বর 2024-এ। 1 জানুয়ারি থেকে ই ভিসা বিকামে ই অ্যাকাউন্টের মাধ্যমে সবাইকে মূলত অ্যাব্রোড ট্রাভেল করতে হবে এবং ইন করতে হবে। তো সেই ফুল ডিজিটালাইজ করার জন্যই এই চেঞ্জগুলো আসছে। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে, সেকেন্ড যেটা আসছে বায়োমেট্রিক কার্ডের ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে স্পন্সর কমপ্লায়েন্স এবং রেসপন্সিবিলিটি। আমরা জানি স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যে এমপ্লয়ার আছে তাদের যে কমপ্লায়েন্স ইস্যু আছে এবং তাদের যে রেসপন্সিবিলিটি আছে এটার ব্যাপারে আপডেট করা হয়েছে। এখন আমি প্রথমে চলে যাই যে হোম অফিসের একটি কমার্শিয়াল পার্টনার আছে যারা মূলত এই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়ে থাকে এবং তাদের এই অ্যাপ্লিকেন্টদের যে পিকচার এবং তাদের যে ফিঙ্গারপ্রিন্ট এটা মূলত নিয়ে থাকে। তাদের যে পার্টনার সেটা এই মুহূর্তে আছে ভিএফএস এই গ্লোবাল, এরা মূলত রিপ্লেস করতে যাচ্ছে টিএলএস যে কন্ট্রাক্ট আছে তাদেরকে। তো আমরা জানি টিএলএস কন্ট্রাক্ট যেটা এই মুহূর্তে আছে তাদেরকে রিপ্লেস করবে মূলত ভিএফএস গ্লোবাল যারা তারা, এবং এটার ট্রানজিশনাল পিরিয়ড থাকবে, এবং সেই ট্রানজিশনাল পিরিয়ডটা মূলত শুরু হয়ে গেছে সেটা সামার 2024 থেকে, এবং এটা আগামী বছর পর্যন্ত মূলত এটা কন্টিনিউ করবে। তো এই যে কিছু দেশ আছে সেগুলোতে অলরেডি শুরু হয়ে গেছে, যেরকম আলজেরিয়া, কেনিয়া, সাউথ আফ্রিকা, এইসব জায়গায় মূলত ভিএফএস গ্লোবাল সেন্টারগুলো ইন্ট্রোডিউস হয়ে গেছে। সেকেন্ড যে চেঞ্জের কথা আমি বলবো সেটা হচ্ছে হোম অফিস তারা চেষ্টা করছে যে কিছু প্রসেস বায়োমেট্রিকের যে প্রসেস আছে এটা বায়োমেট্রিক কার্ড পারমিটের যে প্রসেস আছে এটা অবটেন করার ক্ষেত্রে সেটার মূলত সিম্পলিফাইড করার জন্য তারা চেষ্টা করছে। তো এক্ষেত্রে কেউ যদি বিআরপি কার্ড যেটা আছে এটা যদি রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে সেটি মূলত বেশ সময় লাগে এবং সেক্ষেত্রে ফিসও ইনভলভ। তো তারা যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে তারা কেউ যদি এই বিআরপি কার্ডটা যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে তারা যখন এটাকে মূলত নতুন ভাবে এটা ইলেকট্রনিক ভিসার মাধ্যমে এটা দেয়া হবে, সেক্ষেত্রে আর নতুন করে তাদেরকে আর রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে না, যাতে করে তাদের এই ভিসা অ্যাকাউন্ট করতে যায় এটা মূলত ইজি হয়। এরপরে যে চেঞ্জটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এবং যে রিসেন্ট যে ভিসা অ্যাপ্লিকেশনের ব্যাপারে কিছু একটা চেঞ্জ আসছে। সেটা হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবে কেউ তখন একটা কোশ্চেন থাকবে যে তার কি বায়োমেট্রিক আগে দেয়া হয়েছিল কিনা। এটা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেশন গুলো তো নাই। তো সেটা
অ্যাপ্লিকেশনে থাকবে যে আগে বায়োমেট্রিক দেওয়া হয়েছে কি নো। যদি নো দেওয়া হয়ে থাকে তখন কিন্তু তাদেরকে আবার বায়োমেট্রিক দিতে হবে। আর যদি ইয়েস বলা হয়ে থাকে তাদের কিন্তু আর বায়োমেট্রিক দেওয়া লাগবে না। তার মানে ভবিষ্যতে যেটা মনে হচ্ছে যে এই বায়োমেট্রিক যদি কারো রিসেন্টলি দেওয়া থাকে কিংবা আগে দেওয়া থাকে তাদেরকে হয়তো নতুন করে আর দেওয়া লাগবে না, কিন্তু ওই অ্যাপ্লিকেশনে যে ইয়েস ও নো আছে সেক্ষেত্রে ইয়েস আনসার দিলে সেক্ষেত্রে আর তাদের বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন নাই। আর আরেকটা চেঞ্জ মূলত এসেছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে যারা স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যে যদি গ্রান্ট হয়ে থাকে, গ্রান্ট হলে কিন্তু তখন যে সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে স্পন্সর, যেটা হচ্ছে স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম। এই মুহূর্তে এটা হচ্ছে যারা স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যে এমপ্লয়ার আছে, তো এই লাইসেন্স জন্য অ্যাপ্লাই করলে লাইসেন্সটা গ্রান্ট হলে পরে তখন যে সিস্টেমটা মূলত দেয়া হয় সেটার নাম এই মুহূর্তে হচ্ছে স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম। এই স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেমটা রিপ্লেস হয়ে নতুন একটি সিস্টেম আসছে, সেটার নাম হচ্ছে স্পন্সর ইউকে। তো এই মুহূর্তে মূলত, এবং এটা অলরেডি কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছে 24 অক্টোবর 2024 থেকে, এবং যে গ্রুপটা মূলত এটাকে হেল্প করবে সেটা গভর্নমেন্ট অথরাইজ এক্সচেঞ্জ স্পন্সর বলে একটা গ্রুপ আছে, তারা মূলত এটাকে হেল্প করবে এবং এই দুইটা মূলত চলতে থাকবে। এবং পরবর্তীতে যে আর এই হয়তো 1 বছরের মতো ট্রানজিশনাল পিরিয়ড থাকবে, এরপরে নতুন নাম হয়ে যাচ্ছে, নতুন সিস্টেম আছে স্পন্সর ইকো হিসাবে, সেটা রিপ্লেস করবে হচ্ছে যেটা এই মুহূর্তে আছে স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেমকে। আর আরেকটি আপডেট আছে, সেটা হচ্ছে যে স্পন্সর লাইসেন্স প্রাপ্ত যেসব এমপ্লয়ার আছে তাদেরকে কমপ্লায়েন্সের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট করা হয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে স্পন্সর মাস্ট নাও ইনশিওর দ্যাট এনি worker assigned a certificate of sponsorship is eligible under the specified role। তার মানে যে স্পেসিফাইড রোল আছে সেই স্পেসিফাইড রোলের জন্য মূলত তাদের জন্য কস অ্যাসাইন করা হবে, এবং এটা যদি কেউ কোনো এমপ্লয়ার যদি করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে তাদের যে স্পন্সর লাইসেন্স আছে সেটা কিন্তু রিভোক হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি স্পন্সরের লাইসেন্স বা স্পন্সর যারা করছে তা এটা হচ্ছে যে যারা কোন ভিসায় আসছেন, এরা কোন ভিসায় আসছেন? স্পন্সর লাইসেন্সটা হচ্ছে যে যেরকম আমি এক্সাম্পল দিই, ইমিগ্রেশন সলিসিটার ফরেন ন্যাশনালদেরকে যদি এমপ্লয় করতে চায়, এমপ্লয়মেন্ট দিতে চায়, সেক্ষেত্রে তাদেরকে স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় হোম অফিসে। এটার ফিস 553 পাউন্ড। এটা দেওয়ার পরে তারা অনেকগুলো ডকুমেন্ট চায় ইমিগ্রেশনের, চাইলে এগুলো দিয়ে তখন ইমিগ্রেশন যখন অ্যাপ্লাই করবে ওটা গ্রান্ট হবে। তখন গ্রান্ট হলে তখন কিন্তু তারা আউটসাইড অফ দ্য ইউকে থেকে, অ্যাব্রোড থেকে তারা ফরেন ন্যাশনাল আছে তাদেরকে আনতে পারবে। মানে ওয়ার্ক পারমিট ভিসায় আনতে পারবে, ওয়ার্ক পারমিট ভিসায়। তো এই ক্ষেত্রে মূলত একটু তারা কমপ্লায়েন্সের ক্ষেত্রে এই চেঞ্জটা এনেছে যে তাদের মূলত যে রোল আছে সেই রোলের যে ডেসক্রিপশন আছে, যে এলিজিবিলিটি আছে, সেটা তাদেরকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যে তারা যখন আসবে, আসার পরে তারা যেন ওই কাজটাই করে। এই কাজের যে জব ডেসক্রিপশন থাকবে, রোল থাকবে, তার মানে কেউ যদি লয়ার হিসাবে আসে তারা আসলে লয়ারের কাজই করতে হবে, কেউ যদি শেফ হিসাবে আসে তারা কিন্তু শেফের কাজই করতে হবে, সে কিন্তু আবার ম্যানেজার হিসাবে কাজ করতে পারবে না। এইটার ব্যাপারে স্ট্রিক্টলি বলা হয়েছে, এবং এটা যদি কেউ ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদের যে স্পন্সর লাইসেন্স সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স করতে গেলে মূলত তাদেরকে একটি টাইম শিট রাখা উচিত, এবং তাদের যে জব ডেসক্রিপশন আছে সেইগুলো প্রত্যেকদিন সে কাজ করছে কিনা এইটা তাদের কিন্তু রিটেন নোট রাখতে হবে। কারণ কখনো যদি হোম অফিস থেকে তারা কমপ্লায়েন্সের ইস্যুতে ভিজিট করে, তারা কিন্তু এইটা চাইবে তাদেরকে পে স্লিপ দেওয়া হচ্ছে কিনা, তাদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কিনা, মানিটা ব্যাংক ট্রান্সফার হচ্ছে কিনা, তারপরে তাদের ডিটেলস নেক্সট অফ কিন, তারপর তাদের ইমেল, তাদের ডিটেলস, এগুলো সব কিন্তু তাদের এমপ্লয়ারকে কিন্তু মেনটেন করতে হবে। এবং আমি যেটা বলেছি যে প্রত্যেক দিন সে কয়টায় আসছে
এবং তার যে আওয়ার্স আছে 37.5 সেই আওয়ারটা সে মেনটেন করছে এবং কাজ করছে, এটা যদি না করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু লাইসেন্সটা রিভোক করে দিতে পারে। অতএব এই কমপ্লায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে যারা এমপ্লয়ার আছে তারা যে ওয়ার্ক পারমিটে যে কাউকে যদি আনতে চান তাদেরকে অবশ্যই যাদের লাইসেন্স আছে তারা কিন্তু এই কমপ্লায়েন্স গুলো আপনারা কিন্তু স্ট্রিক্টলি ফলো করবেন। জি।